আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব হচ্ছে ইনভেন্টরি লিমিট নিয়ে। অর্থাৎ আপনি একজন নতুন সেলার। আপনি ১ম প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন আমাজনে। আপনার কতগুলো প্রোডাক্ট আমাজনে নিয়ে যাওয়া উচিত? অনেক বেশি নাকি অনেক কম? এই ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউশন এ ভোগেন। বুঝতে পারেন না যে কেমন প্রোডাক্ট কেমন কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে যাওয়া উচিত। আসলে বাজেটেরও একটা লিমিটেশনস থাকে। আ সবকিছু মিলিয়ে তারা একটা পাজলড অবস্থায় থাকেন। তো সেই পাজলড অবস্থা থেকে আপনারা যেন মুক্ত হতে পারেন এবং যেন কোনো সমস্যা না হয়, সেই ব্যাপারটা নিয়েই আজকে কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিকস এর কথা বলব। তো চলুন শুরু করা যাক। এখন আপনি যদি একজন নতুন সেলার হন এবং আপনার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি যদি কম হয় তুলনামূলক, তাহলে মূলত এই ভিডিওটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য এবং আমার মনে হয় যে এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। কিন্তু আপনি যদি এরকম হন যে অনেক বড় মাপের একজন সেলার, অনেক বেশি ইনভেস্ট আপনি শুরুতেই করতে চাচ্ছেন, তাহলে মূলত এই ভিডিওর যে টিপস এবং ট্রিক্স এর কথা বলব সেগুলো আপনার জন্য আসলে কাজে লাগবে না। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যারা অন্তত $১,০০০ থেকে শুরু করে $৫,০০০ এর মধ্যে যাদের ইনভেস্টমেন্ট তারা এই ভিডিওটা দেখলে কিছুটা উপকৃত হতে পারেন। তো সব মতামতই কিন্তু আমার নিজস্ব মতামত। কারণ অনেক মেন্টর আছেন Amazon FBA এর। বিভিন্ন মেন্টর বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন এই ফার্স্ট ইনভেন্টরি লিমিটটা নিয়ে। তো আমার যে পরামর্শ সেটা আপনাদেরকে যে শুনতেই হবে ব্যাপারটা এরকম না। আপনারা বিভিন্ন জনের পরামর্শ শুনবেন। এরপরে আপনার নিজের ক্যাপাসিটি এবং নিজের সিচুয়েশন অনুযায়ী এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। Amazon FBA বিজনেসে সঠিক ইনভেন্টরির পরিমাণ বেছে নেওয়াটা হলো আপনার জন্যে একটা কিন্তু পরীক্ষার জায়গা। অনেকেই এখানে ভুল করে বসে, যারা শুরুতেই অনেক বেশি পরিমাণ স্টক নিয়ে ফেলে এবং পরে দেখা যাচ্ছে যে সেল না হওয়ার কারণে আটকে যায়। আবার অনেক কম পরিমাণ নিয়ে যায়, দেখা যাচ্ছে যে তাদের অল্প দিনেই স্টক আউট হয়ে যাচ্ছে এবং তাদের র‍্যাংকিংটা পড়ে যাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে মূলত আজকে ৩ টা ধাপে আপনাদেরকে এই জিনিসগুলো গাইড করার চেষ্টা করব। ১ম কথা হচ্ছে আপনি যদি অনেক বেশি পরিমাণে আ ইনভেন্টরি নিয়ে যান তাহলে আপনার সেটার সুবিধা-অসুবিধা কী? আপনি যদি অনেক কম পরিমাণ ইনভেন্টরি নিয়ে যান সেটার সুবিধা এবং অসুবিধা কী? এবং ফাইনালি সবশেষে আমার যে পরামর্শ আমি আসলে অ্যা কেমন নিতে বলছি সেইটার একটা গাইডলাইন আপনি পেয়ে যাবেন। তো শুরুতেই আমরা জেনে নিই যে অ্যামাজনে আসলে ইনভেন্টরি লিমিটটা আসলে কত? অ্যামাজনে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন অ্যামাজন শুরুতে আপনাকে ৩০০ কোয়ান্টিটির একটা লিমিট সাধারণত দিয়ে দিবে। এইটা সবার ক্ষেত্রে একই হবে তা না। অনেক দেখা যাচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট যারা খোলেন তাদের ক্ষেত্রে শুরুতে আবার অনেক সময় বেশি দিয়ে থাকে। তো ধরেন আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলেছেন, আপনার শুরুতে ৩০০ ইউনিট লিমিট দিয়ে দিল। আপনি চাইলে কিন্তু ১ পিস প্রোডাক্টও নিয়ে যেতে পারেন। এ ব্যাপারে অ্যামাজনের কিন্তু কোনো গাইডলাইন বা লিমিটেশনস নাই। আবার আপনি চাইলে ৩০০ পর্যন্তও নিয়ে যেতে পারেন। তবে আপনি এর বেশি নিয়ে যেতে পারবেন না। এর বেশি নিয়ে গেলে সেটা ওভার স্টক দেখাবে। তো বড় আকারের ইনভেন্টরি নিলে আসলে কী সমস্যা হতে পারে? ধরেন আপনি একজন মেন্টরের কাছে কোর্স করছেন। তিনি বলছেন যে ২০০ থেকে ৩০০ ইউনিট নেন। অন্য আরেকজন বলছেন যে হচ্ছে ৩০০ থেকে ৫০০ নেন। তাদের যুক্তি হলো বেশি ইউনিট যদি আপনি নেন তাহলে এটার রিভিউ সংগ্রহ করা সহজ হবে। তারপর হচ্ছে পিপিসি অ্যাড চালাতে সুবিধা হয় দীর্ঘদিন ধরে। কারণ পিপিসির অ্যাডের একটা রেজাল্ট আসতেও মূলত ১৫ দিন সময় লাগে। তারপর হচ্ছে স্টক আউটের সম্ভাবনা থাকে। এইসব দিক বিবেচনা করে কিন্তু মূলত বেশিরভাগ মেন্টরই বলেন যে ২০০ থেকে ৩০০ ইউনিট নেওয়াটা ভালো। এখন আপনি যদি বেশি ইউনিট নেন তাহলে কি ধরনের সমস্যা হতে পারে সেগুলো আমি একটু আপনাদেরকে বলছি। যেমন ধরেন যে ক্যাপিটাল লকআপ, এটাকে বলা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো আটকে যাওয়া। অর্থাৎ আপনার যে নগদ যে টাকাগুলো সেগুলো তো সব ইনভেন্টরিতেই যদি চলে যায়, তাহলে আপনি পরবর্তীতে আপনার পিপিসি মার্কেটিং বা হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টিং এর যে অপ্টিমাইজেশন, ধরেন আপনার পিকচার চেঞ্জ করতে হবে, প্রফেশনাল কাউকে দিয়ে ফটোগ্রাফি করতে হবে অথবা ধরেন যে কোনো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের হেল্প নেওয়া লাগতে পারে। এই কাজগুলো যদি আপনি করতে যান, তখন তো আপনার হাতে কোনো টাকা থাকবে না। তখন কিন্তু আপনি আটকে যাবেন। অথবা ধরেন আপনি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন, আপনি অল্প দিনের মধ্যে আরেকটা প্রোডাক্ট টেস্ট করতে যাচ্ছেন। তো সেই টেস্টের জন্য তো আপনার কিছু টাকা দরকার। তো এই ক্যাশ ফ্লোটা আটকে গেলে যদি ক্যাপিটাল লক আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেটা পাচ্ছেন না।
২ নম্বর হচ্ছে যে আপনি যদি বেশি প্রোডাক্ট নিয়ে যান এবং কোনো কারণে সেটা যদি লং টার্মে চলে যায়, অর্থাৎ আপনি ১ বছরে সেল করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার লং টার্ম স্টোরেজ যে ফি আছে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে ধরেন আপনার প্রোডাক্টের যদি কোনো সমস্যা পাওয়া যায়, আপনি নিয়ে গেলেন প্রোডাক্ট, সবকিছু ভালো। আপনি যেভাবে বললেন ম্যানুফ্যাকচারার সেভাবে তৈরি করলো। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কিছু প্রবলেম থেকে যেতে পারে। যেটা কাস্টমার এন্ডে ওই প্রবলেমটা বের হয়। যেমন একটা প্রোডাক্ট হয়তো খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে ১৫ দিন পরে একটা প্রবলেম হচ্ছে সেটাতে দেখা দিতে পারে। তো এ ধরনের প্রবলেম যদি দেখা দেয়, তাহলে আপনি যদি অনেক বেশি প্রোডাক্ট নিয়ে যান, তাহলে কাস্টমার তো ওই নেগেটিভ ফিডব্যাক আপনাকে দিতেই থাকবে। আর আপনার যদি অল্প প্রোডাক্ট আপনি নিয়ে যান, তাহলে দ্রুত শেষ করে পুনরায় আপনি প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট করে কিন্তু আবার নতুন করে আপনি প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন। সুতরাং বেশি প্রোডাক্ট নিয়ে যাওয়ার এটাও কিন্তু একটা আলাদা প্রবলেম। অনেক সময় মার্কেট শিফট বা ট্রেন্ড চেঞ্জ হয়। ধরেন যে আপনি অনেক বেশি প্রোডাক্ট নিয়ে গেলেন, তখন ওইটা ট্রেন্ডিং ছিল। কিন্তু পরবর্তীতে সিজন চেঞ্জ হইছে অথবা ট্রেন্ডিং থেকে সে আ ডাউন ট্রেন্ডিং এ চলে গিয়েছে। সেক্ষেত্রে আপনার যদি বেশি প্রোডাক্ট হয় তখন তো সেটা নাও চলতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনার আ বাজারে প্রাইসটা পড়ে যেতে পারে। হয়তো ৫ জন সেলের একটা প্রোডাক্ট সেল করছেন, আপনিও করছেন। তারা হঠাৎ করে প্রাইসটা চেঞ্জ করে দিল। মানে ধরেন এর মধ্যে ২-৩ জন থাকতে পারে ম্যানুফ্যাকচারার। তার প্রাইসটা ড্রপ করে দিল। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনাকেও ড্রপ করা লাগবে। মানে আপনি যদি হাই প্রাইস এ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সেল হবে না। সুতরাং আপনার যদি এমন হয় যে অনেক বেশি প্রোডাক্ট, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। কারণ যদি প্রফিট অনেক কম হয় অথবা লসে কিছু সেল করতে হয়, সেটা আপনার জন্যে মানে বড় ইনভেন্টরিটা একটা প্রবলেম হয়ে যাবে। এখন বলব যে আপনি খুব কম ইনভেন্টরি যদি নিয়ে যান, তাহলে আপনার কি ধরনের সমস্যা হবে? ১ম সমস্যা হবে সেটা হচ্ছে স্টক আউট ও র‍্যাংকিং ড্রপ। আপনি যদি অল্প ইনভেন্টরি নিয়ে যান, তাহলে দ্রুত শেষ হয়ে যাবে, খুবই স্বাভাবিক। আপনার যদি সেলস ভেলোসিটি ভালো থাকে, অর্থাৎ আপনার প্রোডাক্ট প্রচুর সেল হচ্ছে, তাহলে কিন্তু অ্যামাজন অটোমেটিক আপনাকে একটা অর্গানিক র‍্যাংকিং দিয়ে দিবে। তো এই অটোমেটিক র‍্যাংকিং আপনি যদি পেতে চান, অর্থাৎ ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনার স্টক এভেইলেবল থাকতে হবে। তো অল্প প্রোডাক্ট, অল্প কোয়ান্টিটির ইনভেন্টরি যদি থাকে, তাহলে আপনার স্টক আউট হয়ে গেলে ওই র‍্যাংকিংটা কিন্তু আপনি হারাবেন। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি শুরুতে অ্যা ভালো সেল পান, অর্থাৎ কোনো সেলার যখন প্রোডাক্ট লঞ্চ করে তখন অ্যামাজন তাকে শুরুতে অনেক প্রায়োরিটি দেয় এবং এটাকে আমরা বলি হচ্ছে হানিমুন পিরিয়ড। বিভিন্ন জায়গা থেকে সে ট্রাফিক এনে দেয়। তো এবং তার সেলস বেশ ভালো থাকে। এখন শুরুতেই যদি আপনি আপনার সেলস ভেলোসিটি ভালো হলো, অনেক ভালো সেল হচ্ছে, আবার স্টক আউট হয়ে গেলেন, তখন কিন্তু সেটা ওই যে র‍্যাংকিং ড্রপ করবে এবং আপনার ওই হানিমুন পিরিয়ডটা দ্রুত শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে বিভিন্ন মার্কেটিং বা আপনি অন্য কোনো ধরনের প্রমোশনাল ক্যাম্পেইন যদি চালাতে চান, তাহলে সেটা কিন্তু বেশি সময় পাবেন না। যেহেতু আপনার হাতে স্টক কম। পিপিসি একটা অ্যাড রান করলে সাধারণত সেটার রেজাল্ট আমরা বুঝতে পারি ১৫ দিন পরে। তো যদি এরকম হয় যে তার আগেই আপনার স্টক শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেটা খুব বেশি একটা আপনার ফ্রুটফুল হবে না আরকি। এরপরে আপনার খরচটা একটু বেড়ে যাবে। আপনি যখন অল্প পরিমাণ প্রোডাক্ট পারচেজ করবেন, সাধারণত ম্যানুফ্যাকচারার তার প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি ধরে। সেজন্য আপনার ইউনিট প্রাইসটা কিন্তু বেড়ে যাবে বা আপনার শিপিং প্রাইসটাও কিন্তু বেড়ে যেতে পারে। এরপরে রিভিউ সংগ্রহে দেরি হয় অনেক সময়। দেখা যাচ্ছে যে ৫০ টা প্রোডাক্ট সেল হলে একটা রিভিউ পাওয়া যায়। এরকম একটা এভারেজ একটা ধারণা আমাদের মধ্যে আছে। তো আপনি যদি অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে যান, তাহলে আসলে রিভিউ আসতে আপনার প্রোডাক্ট শেষ হয়ে যাবে। এটাও আরেকটা কারণ। অনেক সময় রিঅর্ডার বা হচ্ছে আপনার সেকেন্ড টাইম যে শিপমেন্ট, সেটাতেও প্রবলেম হয়। কারণ অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে যে চায়না থেকে অ্যামাজনে আসতে, অর্থাৎ ইউএসএ তে আসতে বা অন্য কান্ট্রিতে আসতে ১৫ থেকে ২০ দিন বা ৩০ দিনের মতো সময় লাগে। আপনি এয়ারে আনলে অবশ্য কম সময় লাগবে। কিন্তু ধরে নিতে হয় মোটামুটি ১৫ থেকে ৩০ দিন আপনার এর মতো সময় লাগবে। তো যদি এরকম সময় লাগে, তাহলেও আপনার যদি অল্প স্টক হয়, তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে কনভার্সন ডাটা ইনসাফিসিয়েন্ট। এটা এটা কি? এটা হচ্ছে আপনি যদি কোনো ডিসিশন নিতে চান, অর্থাৎ আপনি যেহেতু টেস্ট করছেন একটা প্রোডাক্ট ভালো হবে নাকি খারাপ হবে,
তো যদি খুবই সামান্য প্রোডাক্ট নিয়ে যান তাহলে ওই ডাটা দিয়ে আপনি কিন্তু কোনো ডিসিশন নিতে পারবেন না। মোটামুটি একটা লেভেলের আ পরিমাণ নিয়ে যেতে হবে যেন সেই ডাটা এনালাইসিস করে আপনি একটা ডিসিশন নিতে পারেন। কারণ অল্প প্রোডাক্ট এবং অল্প কয়েকদিনের রেজাল্ট আপনাকে পুরো সিনারিওটা কিন্তু দিতে পারবে না। এখন ৩য় ধাপে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আমার মতামত কি? আমার মতামত হচ্ছে আপনি যদি একজন ছোট সেলার হন এবং আপনার বাজেট যদি $১,০০০ থেকে $৫,০০০ এর মধ্যে হয় এবং আপনি যদি জেনেরিক আইটেম বা মাইক্রো প্রাইভেট লেভেল দিয়ে শুরু করেন, তাহলে আপনি বিলো 100 কোয়ান্টিটির প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে টেস্ট পারপাস। এটা ফাইনাল না, টেস্ট পারপাস। এর অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর সুবিধা-অসুবিধা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তবে এই যে প্রোডাক্টটা নিয়ে যাবেন, এটার ১ম শর্ত হচ্ছে যে আপনাকে ভালোভাবে প্রোডাক্ট রিসার্চটা করতে হবে। এখানে কোনো গ্যাপ রাখা চলবে না। ২ নাম্বার হচ্ছে এই প্রোডাক্ট লাইট ওয়েট হইতে হবে। তারপরে হচ্ছে প্রাইসটা $২০ থেকে $৫০ এর মধ্যে হতে হবে। সাধারণত $২০ এর নিচে প্রফিট রাখাটা কঠিন হয়ে যায়। এরপরে হচ্ছে আপনার এর কিছু নির্দিষ্ট ক্যাটেগরির নাম আমি বলছি। যেমন হচ্ছে কিচেন অ্যান্ড ডাইন, অফিস অ্যাক্সেসরিজ, তারপরে হচ্ছে লন অ্যান্ড গার্ডেন এবং নন গার্ডেড ক্যাটেগরি যেগুলো আছে সেগুলো নিয়ে আপনারা মোটামুটি মেইনটেইন করে আপনারা বিলো 100 কোয়ান্টিটি ইনভেন্টরি আপনারা অ্যামাজনে নিয়ে যেয়ে টেস্ট করতে পারেন। এটাই আপনার ফাইনাল আ পা ইউনিট তা না, বাট এই ১০০ প্রোডাক্ট দিয়ে আপনি টেস্ট করতে পারেন। তো এইটা করলে আসলে কি হবে সেটা সুবিধাগুলো আগে বলছি, পরে অসুবিধা বলছি। ধরেন আপনার আর্থিক ঝুঁকিটা যেটা হচ্ছে লো ফাইন্যান্সিয়াল আ এক্সপোজার যেটা, সেই আর্থিক ঝুঁকিটা কিন্তু আপনার কমে যাবে এবং আপনার মোট পুঁজিটা ছোট থাকবে। ১ম ফেইল হইলেও আপনার মানে এটা যদি ব্যাকফায়ারও করে তাহলেও এই ক্ষতিটা আপনার ক্ষেত্রে ম্যানেজেবল হবে। তারপর হচ্ছে দ্রুত লার্নিং এবং ইন্টারেকশন। ধরেন প্রোডাক্ট কোয়ালিটি, প্যাকেজিং, লিস্টিং বা ইমেজ পিপিসি এগুলো টেস্ট করে আপনি দ্রুত একটা ডিসিশন নিতে পারবেন। তারপর হচ্ছে বেটার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। আপনার টাকাটা বন্ধ থাকবে না। আপনার টাকাটা কিছুটা ফ্রি থাকবে। আপনি পিপিসি, গ্রাফিক ডিজাইন বা অন্য কোনো প্রোডাক্টে যদি আপনি টেস্ট করতে চান, তাহলে সেটা আপনি করতে পারবেন। এরপরে হচ্ছে রিস্ক মিটিগেশন। যেমন যদি কোনো কাস্টমার ফিডব্যাক বা রিটার্ন ইস্যু আছে, কোয়ালিটি ইস্যু আছে, তাহলে সেটা ছোট স্কেলেই হবে। এরপরের ধাপে আপনি যে সেই বড় স্কেলে যখন প্রোডাক্টগুলো নিয়ে যাবেন, তখন সেটা আপনি ওটা প্রোডাক্টটা ইমপ্রুভ করে অর্থাৎ ওই সমস্যাটা মিটিয়ে তারপরে কিন্তু সলভ করে আপনি নিয়ে যেতে পারবেন। এরপরে হচ্ছে আপনার বড় অর্ডারের আগে আপনি সাপ্লায়ার ভেরিফিকেশন করতে পারবেন। ধরেন ছোট সাপ্লায়ারের ক্ষেত্রে যে প্রবলেমগুলো আপনি পেলেন, আপনার সাপ্লায়ার যদি সেই সে বলতে পারে যে, "এই প্রবলেমটা আমি সলভ করতে পারব না। এটা যেমন আছে তেমন থাকবে। আমার ফ্যাক্টরি এরকমই বা আমার ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা এরকমই।" সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সুযোগ পাচ্ছেন ওই ম্যানুফ্যাকচারারকে বাদ দিয়ে আবার নতুন করে অন্য কোনো ম্যানুফ্যাকচারার খুঁজে বের করার জন্যে, হ্যাঁ? তারপরে ধরেন যে আপনার স্টোরেজ, লং স্টোরেজ যে ফি আছে আরকি সেটা আপনার দেওয়া লাগছে না। কারণ দীর্ঘমেয়াদী ভাবে বা ১ বছর ধরে তো আর আপনার এই প্রোডাক্টটা ফেলে রাখছেন না আপনি। তার আগেই সেল হয়ে যাচ্ছে। এইজন্যে ওই খরচটাও কিন্তু আপনার বেঁচে যাচ্ছে। আর অসুবিধা যেটা সেটা আমি আগেও বলেছি, আবারও বলি। যেমন ধরেন যে আপনার স্টক আউট এবং র‍্যাংকিং হারাবেন আপনি। আর তারপর হচ্ছে পিপিসি অপটিমাইজ এবং অ্যাড স্কেল যেটা সেটা সীমিত। যেহেতু দ্রুত আপনার প্রোডাক্টটা সেল হয়ে যাবে, আ সেহেতু আপনি পিপিসিটা খুব বেশিদিন আ করতে পারবেন না, রান করতে পারবেন না এবং আপনাকে ওই শর্ট ডাটা এর মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে যে অল্প যে কয়দিন আপনার ওই প্রোডাক্টটা এভেইলেবল থাকবে, সেই কয়দিনের আপনার ডাটা দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। এরপরে হচ্ছে খরচটা একটু বেড়ে যেতে পারে প্রতি ইউনিট। আপনি যখন যত মানে ম্যানুফ্যাকচারড সিস্টেমটা হচ্ছে আপনি যত বেশি ইউনিট আপনি কিনবেন তত আপনার প্রাইসটা কমে যাবে। যত কম কিনবেন তত আপনার প্রাইসটা বেড়ে যাবে। সুতরাং আপনি যেহেতু টেস্ট করার জন্যে ১০০ ইউনিট নিবেন বা তার নিচে নেবেন, ৫০ টা নিবেন বা ৮০ টা নেবেন, তখন সেটা খরচটা একটু বেড়ে যাবে। এটাই স্বাভাবিক। তারপরে হচ্ছে আপনার রিভিউ পেতে একটু দেরি হবে। এটা অ্যাকুইজিশন লেট বলে। সেক্ষেত্রে ১ম ১০ বা ৩০ টা রিভিউ পেতে আপনার একটু সময় লাগবে। আ ফলে অর্গানিক যে কনভার্সন সেটা কিন্তু একটু ধীর হবে আরকি। এখন এইখানে মেইন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আপনি স্টক আউট হয়ে যাওয়া এবং হচ্ছে আপনার র‍্যাংকিং ড্রপ করা। এই সমস্যাটা আসলে পরবর্তীতে কিন্তু মিটিয়ে ফেলা যায়। কারণ 2nd টাইম আপনি যখন আবার প্রোডাক্টটা করবেন,
আপনি যখন আবার নিয়ে আসবেন Amazon-এ, তখন আপনি আবার যখন সেল পাওয়া শুরু করবেন, অটোমেটিক কিন্তু আপনার ওই র‍্যাংকিং ফিরে আসবে। যদিও আপনি হানিমুন পিরিয়ডের মতো সুবিধা পাবেন না, বাট তারপরেও ধীরে, ধীরে আপনার র‍্যাংকিংটা ফিরে আসবে। এখানে আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করবেন, দেখা যাচ্ছে যে ওই ম্যানুফ্যাকচারারের আরও ১০ টা প্রোডাক্ট আছে বা আরও ১৫ টা প্রোডাক্ট আছে। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একজন ম্যানুফ্যাকচারার সাধারণত একটা প্রোডাক্ট কিন্তু তৈরি করে না। দেখা যাচ্ছে ওই ক্যাটেগরির বা ওই নিশের সে আরও বেশ কিছু প্রোডাক্ট কিন্তু তৈরি করে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তো যেমন ধরেন একজন কিচেন আইটেম তৈরি করছে। তো সে কিচেন আইটেমের মধ্যে বেশ কিছু প্রোডাক্ট লাইন কিন্তু তার থাকতে পারে। আবার কেউ একজন অফিস অ্যাক্সেসরিজ তৈরি করছে, তার অনেকগুলো আইটেম থাকতে পারে অফিস অ্যাক্সেসরিজ রিলেটেড। তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওই ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আপনি তাদের প্রোডাক্ট যে ক্যাটালগ আছে সেটা আপনি চেয়ে নিবেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা দিয়ে দেয়, শুরুতেই দিয়ে দেয়। তুমি দেখো যে এখান থেকে তুমি আর অন্য কোনো প্রোডাক্ট নিবা কিনা। তো এটা একটা ভালো অপরচুনিটি আপনার জন্যে। আপনি দেখবেন ওই ক্যাটালগ ধরে তখন আপনি আবার পুনরায় প্রোডাক্ট রিসার্চ শুরু করে দিবেন। দেখবেন তার যদি ১০ টা প্রোডাক্ট থাকে, আপনি ১০ টা প্রোডাক্টের মধ্যে কোনটা আসলে টেস্ট করার মতো। তো ওই ১০ টার মধ্যে থেকে যদি আপনি আরেকটা প্রোডাক্ট বা ২ টা প্রোডাক্ট আপনি টেস্ট মানে ভালো রেজাল্ট পান প্রোডাক্ট রিসার্চে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটা সেকেন্ড টাইম অর্থাৎ ১ম প্রোডাক্টের ২য় শিপমেন্ট আপনি যখন করবেন, তখন হচ্ছে ২য় প্রোডাক্টে ১ম কিছু প্রোডাক্ট ওই প্যাকেজের মধ্যে আপনি ভরে দিতে পারেন। ওই একই শিপমেন্টের মধ্যে চলে আসলো। তাহলে Amazon-এ আসার পরে ওই প্রোডাক্টেরও কিন্তু একটা টেস্ট হয়ে গেল। এইভাবে একই ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আপনি ২ টা বা ৩ টা প্রোডাক্টও কিন্তু টেস্ট করে যদি ভালো রেজাল্ট পান, সেটাও কিন্তু আপনি বিজনেস করতে পারেন। তো আজকে আর খুব বেশি কথা বলব না। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নতুন যারা আছেন, সাবস্ক্রাইবার না এখনো, তারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এবং নোটিফিকেশন অন করে রাখতে পারেন যে নতুন কোনো পরামর্শ যখন দিব, নতুন কোনো ভিডিও আসবে তখন যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর Amazon বিজনেসের উপরে ক্যারিয়ার গড়ির কোর্স আছে। আপনারা চাইলে এই কোর্সে এনরোল করতে পারেন। তো এই কোর্সটি হচ্ছে মূলত ৩৫ ঘন্টার এবং ৭৯ টা টিউটোরিয়ালে তৈরি। আপনারা যদি এনরোল করতে চান তাহলে এখন অ্যা স্ক্রিনে দেখানো ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকে পেজ আছে, সেটাও ক্যারিয়ার গড়ির, এবং আমাদের গ্রুপ আছে, সেখানেও প্রচুর ডিসকাশন হয় অনেক বিষয় নিয়ে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।